শুরু করছি অবরুদ্ধ নিশীথ গল্পের পর্ব সংখ্যা 4। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেন্সিক টেস্টের জন্য। তা মুস্তাকিন অবশ্য চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠাতে চেয়েছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হননি। আখির মা হাত মুস্তাকিনের ধরে কান্নাকাটি করেছিলেন। আমার মেয়েটার শরীরটারে আর কোনো শুয়োরের হাতে দিস না বাপ। আমারে মা মনে কইরা আমার কথাটা রাখ। আমার বিচার লাগবো না, আমার আখির দেহটারে দিয়ে বাড়ি নিয়ে যায়। এই কথাটা ফেলার মতো নয়, অথচ ওপর মহল থেকে হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এ লাইনে, তবে সেসব যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতি পদে পদে। রাত 8টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনীতি বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বলপ্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালো, ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে, খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করলো না। ক্লান্ত শরীরে ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না, তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল। সন্দেহ যদি আপনার উপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছিলেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মুস্তাকিন, আর এমনও নয় যে আমি তা পারতাম না। তাই এরকম কোনো সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্নও ওঠে না। তারা সময় চাইছে, আমি দিচ্ছি, না উঠলে উঠায় দিতাম, কিন্তু কাজটা যেহেতু আমার, তাই বলে এমন কিছু আমি করিনি। মুস্তাকিন ঠোঁট উঠলে ধীরে ধীরে ঘাড় ঝাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান্দা খাওয়া দাঁতগুলো বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগের বার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাহলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। কিন্তু আমার আবার বেআইয়ের ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বিভৎস খেলায় মত্ত হতে পারে। তারা কি কোনো সাসপেক্ট থাকতে পারে না তাহলে এই খুনের দায়ে? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা করা দরকার। হতে পারে আরো কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে। দুবার দুপাশে মাথাটা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা 2 দিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ার দুষ্টু হাসছে। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকেই আসে না, আজকাল আর প্রেম চিঠিতেও হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে। হতে পারে দেখো, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল। তোমারে আর কেডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়ে গড়ো। প্যান্টের ভিতরে পিস্তল, তাও আবার অত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভিতরে কে পিস্তল রাখে? কোথায় রাখে প্যান্টের ভেতর? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হু হু করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজাটা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসলো। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে এটা কার চিঠি হতে পারে। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি, পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর অফ বিবিআই ডিপার্টমেন্ট না? কেস থেকে সরে যাও অফিসার। তুমিও ভালো থাকো আর আমরাও।
নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা করতেছো তা জানের সওদা, হাতে তো পড়বাই। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাহলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পর বেহেশত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লা ঝুড়িতে ফেলল, শার্ট খুলে সোফাতে ছুঁড়ল, আর মাথায় চেপে বসাচ্ছে এই কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের ওপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না আপা, রাস্তাটা খারাপ, ঢাকা আটকে যাই। এইটুকুন পায়ে যান না, রাস্তাটা ভাঙা, কয়েকদিন আগে বৃষ্টিতে পিচ হয়ে নিচু হয়ে যাওয়া ক্ষতস্থানগুলোতে পানি জমেছে। সামনে ক্লাব ঘর, বাইরের দেয়ালে ছেঁটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নামধাম সবই লেখা। সামনে রাস্তার ওপারে চায়ের দোকানপাট, ক্লাব ঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাসের স্ট্যান্ডের ওপর ক্যারাম বোর্ড রাখা, চেয়ারে দু একজন পা দুলাচ্ছে বসে, সিগারেট টানছে, কেউ বা চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার খুবই করুণ দশা। কাউন্সিলরের ক্লাব ঘরের সামনের রাস্তার এই হাল, অথচ এই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে, সেখানে নিশ্চয়ই হামজা, জয়, জম্পেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা, আর বিবেক এবং লজ্জায় বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে? ভাবতে ভাবতে কাদায় পা গেড়ে গেল অন্তর। ক্লাব ঘরের দিকে তাকালো না, থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরকা ও কালো ওড়না নেকাবে মুখ ঢাকা তার। ক্লাব ঘরের পাশেই সালমা খালার ছোট্ট বাড়িটা। টিনের গেটে আঙুলের টোকায় দু তিনবার শব্দ করলো। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করলো। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর, মেঝে হয়নি, ওপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা, জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে বসালো ঘরে। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি, সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না, কিন্তু অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সেলোয়ার কামিজ পরনে চাঁদনির, চুলের বেনি উস্কো খুস্কো, মুখে মলিনতার ছাপ, দেখতে চরম সুন্দরী চাঁদনি। কালি পড়া ডাগর ডাগর চোখ তার, তা যেন খুবই রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে, আমিও তাহলে তাই বলে ডাকবো। একটু হাসলো চাঁদনি, হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধ হয়। মলিন হাসলো চাঁদনি প্রত্যুত্তরে। বহুদিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আখি। আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল, তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তারে একটা থাপ্পড়ও দিচ্ছিল। অন্তু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের ওপর? কিন্তু করলো না প্রশ্নটা। আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার, কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তুমি ঘটনাটা লোকমুখে শুনছো তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরাটা আর আসলটা শুনো নাই, এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো? অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজগুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গয়না বেচে আমার ভাইরে সাথে নিয়ে মেম্বারের কাছে গিয়েছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না। টাকাগুলো দেখলো আর মেম্বার সাহেব বলল, আচ্ছা, টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে, আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নেবে, জায়গা ফেরত পাবো। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল,
সেই রাতে বাড়ি লুট হলো বলেই হাসলো। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেললো অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখোনি তাই না? না, দেখিনি। ওরা মুখোশ পড়েছিল, আর চিনলেই বাকি। যাবার সময় অস্ত্র দেখাই খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তু বুঝলো না শেষটা। চাঁদনি কি আখির মেজো ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেয়েটার। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, এ এক বিরল দৃশ্য। আজও কেমন অনড়, শক্তিময়ী লাগছে এই মেয়েটিকে। প্রথম সাক্ষাতেই কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে, একটু ইতস্তত বা অপ্রস্তুত নয়। মার্জিয়া কি এমন হতে পারতো না? অন্তু জিজ্ঞেস করলো, আপনি পড়ালেখা জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি। এসএসসি পরীক্ষা পাস করছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকাবটা অল্প খুলল। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেগে আছে তার ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মনি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিসরিত বিন্দুরেখা, এক দেখায় আটকে যাওয়ার মতো। খুবই সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর, থুতনিটুকুও বের হয়নি। কালো পর্দার আবরণের ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর মুখের দিকে চেয়ে বলল, খুব সুন্দর তুমি, আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসলো। গেটে শব্দ হলো। অন্তু দ্রুত নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে খুবই কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনই দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন না। সোহেল ঢুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেওয়ার মতো করে বলল, বসো, তুমি কথা কও, আমি পরে আসবো। বসো বসো। অন্তুর ভালোই লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়ে যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমাকে? চিনলেন সালমা চৌধুরী অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ নিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখ হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লোককে কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথাগুলো বুঝলেন কিনা কে জানে। বললেন, কিন্তু ওরা তো কিছু করে নাই। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিছু করে নাই গো অন্তু, কেডা করছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়ে গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এখান থেকে, বহুত দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু, কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিচড়ে জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে। কিন্তু এটা তো ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা থমকালো অন্তুকে। ক্লাব ঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো যদি কেউ এই ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয় দেখে ফেলে? ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশেই আরেকটা পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে, এটা আর চোখে নজরে এলো। আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ।
ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়ে শুয়েছিল, চিত হয়ে বকল, সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি পাল্টা বাজতেই আছে। সম্মতির ছেলে ঘড়ি আমার, উঠছি হে, এবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙল না। টাকার ঘা কলি যায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও সোতালো নানির মেয়ে, কাজের মহিলাকে জিজ্ঞেস করলো। সেই শালির চিংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন সাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাটতেছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদরোগ এই। জয় দাঁত খিঁচে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে? কার বালটা পরবো আমি এখন? তোর শার্টের কি খুব আকাল হয়েছে? আলমারি খুললে ছোটখাটো একটা শার্টের গোডাউন খোঁজ পাওয়া যাবে, বাঁদর একটা। সব সময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নেই আমার বাড়িতে, তাই না? অন্যটা পরে বের হওয়া যেত না নাকি? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা সরি এলো। তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই আমি। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি, কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে। আবার শার্টের বাড়া দিয়ে রঙ করতেছে আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের এক পাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করলো, তরু, আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো, আমার একটা শার্ট বের করে দে যা, কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বেশ বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাওয়ার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলটপালট করে, আবার শুরু থেকে গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ সে এখানে থাকবে, বুকের ভিতর কি যেন এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙের শার্ট বের করলো। আবারও দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরে প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো। সেটাতেও মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি ছুঁড়ে ফেলবে। একবার শার্টটা ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল, না কেনা অতি হামজার শার্ট পরতো। একটা মিশ্র ছাই রঙের শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন করে সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাব সম্পন্ন বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর, বোঝা যায় না। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিচ্ছু বলল না, চুপচাপ শার্টটা পরলো গায়ে। তরুকে দিয়ে পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল, নির্বাচন কাছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচিত হবে। সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়ে পলাশের গাঙের বাড়িতে গিয়েছিল। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অব্দি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, ভাই আমরা যাচ্ছি কই? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘুরে দাঁড়ালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা কবির হাসলো। না মানে আপনারে কেন ডাকছে? উল্টোপাল্টা কিছু করবে না তো? উল্টোপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোর এই গেছো বাঁদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরলো। হঠাৎই একটা বোঝাই ট্রাক এসে সামনে পড়লো ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠলো ওদের।
কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুত স্টিয়ারিং ঘোরালো গাড়ির এক সাইডে নেওয়ার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে, ওদিকেও সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে আছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিছে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ওপাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরো স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিছু করার নেই আর, ট্রাক ওদের খুব সামনে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে চলে গেল গাড়ি পার করে। সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করলো বলা যায় না। সেকেন্ড বিশেকের মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো ট্রাকটাকে একবার। এখনো হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকলো, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ফেরালো। কবিরকে প্রশ্ন করলো, ট্রাকটা কার জানিস কবির?